বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দরবন কলেজ অফ টেকনোলজি এর পক্ষ থেকে বিপিএড কারিগরি বোর্ডের অধীনে প্রশিক্ষণরত শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের পরীক্ষা প্রায় শেষের দিকে চলে আসছে, পরীক্ষার সময় আগত, ক্লাস শেষের দিকে চলে আসছে। ইতিপূর্বে আমরা বেশ কয়েকটি ক্লাস নিয়েছি। ক্লাসে আমরা আলোচনা করেছি বিভিন্ন বিষয়ের উপরে, বিশেষ করে গ্রামাটিক্যাল কিছু বিষয়ের সম্পৃক্ততা প্রত্যেকটি ক্লাসে করা হয়েছে। আমরা জানি যে কমিউনিকেটিভ সিস্টেমে পরীক্ষাটা অনুষ্ঠিত হবে এবং সেখানে প্যাসেজ থাকবে, কিছু গ্রামাটিক্যাল আইটেম থাকবে। এই গ্রামাটিক্যাল আইটেমের মধ্যে যে কোনো ধরনের গ্রামার থাকতে পারে এবং রিটেন সাইডে লেটার রাইটিং, ইমেইল, প্যারাগ্রাফ, এই জাতীয় কিছু বিষয়ের সম্পৃক্ততা এখানে থাকবে। তো আমরা আজকে গ্রামারের মধ্যে থেকে ভার্ব সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা নেওয়ার চেষ্টা করব। যেহেতু ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স তৈরি করা যায় না, ভার্বকে একটি সেন্টেন্সের প্রাণ বলা যেতে পারে। এরপর আমরা পর্যায়ক্রমে কিছু গ্রামাটিক্যাল আইটেম নিয়ে কথা বলবো, যার মধ্যে সেন্টেন্স কারেকশন সহ আরো কিছু বিষয়ের সম্পৃক্ততা থাকবে। তো আমরা ভার্ব কি, এই বিষয়টা নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো। ভার্বটা হচ্ছে এমনই একটি ওয়ার্ড, এমনই একটি শব্দ যা নির্দেশ করে ফিজিক্যাল অ্যাকশন, মেন্টাল অ্যাকশন অর স্টেট অফ বিং। প্রত্যেকটি সেন্টেন্স একটা ভার্বকে ধারণ করে। এটা নাউন এবং প্রোনাউনের সাথে সম্পৃক্ত থাকে। নাউন এবং প্রোনাউন কি করছে, কি করে, কি করেছিল বা কি করবে, এই জাতীয় প্রত্যয় ব্যক্ত করতেই ভার্বের ব্যবহার হয়। তো আমরা ক্লাসিফিকেশন অফ ভার্বটা দেখব, কারণ ভার্ব কাকে বলে এই বিষয় সম্পর্কে আমাদের সুস্পষ্ট ধারণা আছে। তো ক্লাসিফিকেশন অফ ভার্ব ইজ শোন ইন দ্য টেবল বিলো। এখানে আমরা একটা ভার্বের ক্লাসিফিকেশনের টেবিল আমরা দেখতে পাচ্ছি। তো এখানে আমরা দেখছি ভার্বকে প্রধানত বা প্রথমত দুই ভাগে ভাগ করা হয়েছে। নাম্বার ওয়ান হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নাম্বার টু হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো আমরা জানি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব কাকে বলে। জাস্ট সামান্য ধারণা দেওয়ার জন্যই এখানে আমরা ভার্বের ক্লাসিফিকেশনটা অন্তর্ভুক্ত করেছি। এরপর ফাইনাইট ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করেছি, প্রিন্সিপাল ভার্ব আর অক্সিলারি ভার্ব। এবং নন ফাইনাইট ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করেছি। নন ফাইনাইট ভার্ব যে তিন ভাগে ভাগ করা হয়েছে, এখানে আমরা নন ফাইনাইট ভার্বকে তিন ভাগে ভাগ করেছি। একটা হলো ইনফিনিটিভ, দুই পার্টিসিপল এবং তিন জেরান্ড। এরপর পার্টিসিপলকে আমরা আবার তিন ভাগে ভাগ করেছি। এই পার্টিসিপলটাকে আমরা তিন ভাগে ভাগ করেছি। নাম্বার ওয়ান প্রেজেন্ট পার্টিসিপল, নাম্বার টু পাস্ট পার্টিসিপল, নাম্বার থ্রি পারফেক্ট পার্টিসিপল। এই তিনটা ভাগে আমরা পার্টিসিপলকে ভাগ করেছি। ইনফিনিটিভ এবং জেরান্ডের কোনো বিভাজন করা হয়নি, এর কোনো বিভাজিত রূপ নেই। তো আমরা এগুলোর সংজ্ঞা সম্পর্কে প্রিভিয়াস ক্লাসগুলোতে অধ্যয়ন করেছি। শুধুমাত্র ফান্ডামেন্টাল কনসেপ্ট ক্রিয়েট করার জন্য এখানে আমরা এর সম্পৃক্ততা করেছি।
তো আমরা দেখি ফাইনাইট ভার্বটা হচ্ছে, এখানে আমরা যেটা দেখছি ফাইনাইট ভার্বটা দুই প্রকার, একটা হলো প্রিন্সিপাল ভার্ব, অক্সিলারি ভার্ব। এখন প্রিন্সিপাল ভার্ব কাকে বলে? প্রিন্সিপাল ভার্ব। তো প্রিন্সিপাল ভার্ব, এখানে আমরা প্রিন্সিপাল ভার্বকে দুই ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তো এখানে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ ভার্বকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। এই শ্রেণী বিভাগগুলো আপনাদের খুব বেশি প্রয়োজন হবে, এখান থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন আসে এবং ক্রিটিক্যাল প্রশ্নগুলো এখান থেকেই মূলত তৈরি করা হয়। তো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ মিলে ভার্বকে ভাগ করা হয়েছে পাঁচটি ভাগে। একটা হলো কগনেট ভার্ব, পজিটিভ ভার্ব, রিফ্লেক্সিভ ভার্ব, ফ্যাক্টেটিভ ভার্ব এবং তো এখানে আমরা প্রিপজিশনাল অর গ্রুপ ভার্ব, এই পাঁচটি ভাগে আমরা ভাগ করেছি। এরপর আমরা দেখেন ট্রানজিটিভ ভার্বকে আমরা কি করেছি, এই ভার্বগুলোকে রেগুলার ভার্ব এবং ইরেগুলার ভার্ব এভাবেও আমরা ভাগ করেছি প্রিন্সিপাল ভার্বকে। তো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে আমরা ভার্বের শ্রেণীবিভাগ দেখলাম। এরপরে অক্সিলারি ভার্বের শ্রেণীবিভাগ। অক্সিলারি ভার্ব হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব। প্রাইমারি অক্সিলারি ভার্বকে আমরা তিন ভাগে ভাগ করেছি, ভার্ব টু বি, ভার্ব টু হ্যাভ এবং ভার্ব টু ডু। আর মোডাল অক্সিলারি ভার্বকে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করেছি, যেমন শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, ক্যান, কুড, ওয়ার্ক, ডার, নিড, হ্যাভ টু, হ্যাড বেটার, হ্যাভ টু এবং হ্যাড বেটার। তো এই বেশ কিছু শ্রেণীবিভাগ আমরা এখানে দেখলাম। তো এখানে কমন মোডাল ভার্বস এবং লেস কমন সেমি মডালস, লেস কমন সেমি মডাল কে আমরা ওয়ার্ক, ডার, নিড, হ্যাভ টু, হ্যাড বেটার, একে লেস কমন সেমি মডাল ভার্ব ধরেছি। আর কমন মডাল ভার্ব হচ্ছে shall, should, will, would, may, might, can, could, এগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের কমন মডাল ভার্ব। তো আমরা এখানে যে বিষয়টি নিয়ে মূলত কথা বলতে চাচ্ছিলাম, যে এক্সাম্পল অফ সাম সেন্টেন্স কারেকশন, কিছু সেন্টেন্স কারেকশন নিয়ে আমরা এখানে কথা বলছি। মূল আলোচনার বিষয় ছিল সেন্টেন্স কারেকশন নিয়ে কথা বলা। চুজ দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, এখানে আমাদের গ্রামার অনুযায়ী যে সেন্টেন্সগুলো সঠিক রয়েছে সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের প্রথম যে সেন্টেন্সটা আমরা দেখছি, ইচ অফ দ্য স্টুডেন্টস আর রেসপন্সিবল ফর দেয়ার ওন ওয়ার্ক। ইচ অফ দ্য স্টুডেন্টস, ছাত্রদের মধ্যে প্রত্যেককেই, আর রেসপন্সিবল তারা হয় দায়ী, ফর দেয়ার ওন ওয়ার্ক তাদের নিজের কাজের জন্য দায়ী। তো এটাকে আমরা কি করেছি, সেন্টেন্সটি ভুল রয়েছে, সেন্টেন্সটি ভুল রয়েছে। তো আমরা সেটাকে কারেকশন করব কিভাবে? আমি কিন্তু সাইডে আপনাদের লিখে দিয়েছি যে এটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট হিসেবে আমরা এটাকে কিন্তু কি করব, এটাকে কিন্তু কারেকশন করার চেষ্টা করব। দেখেন রুলসটা আমি কিন্তু আলটিমেটলি দিয়েছি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্টের আলোকে ভার্বটাকে বসাতে হবে, সাবজেক্টকে অনুসরণ করেই ভার্ব বসবে। তো এখানে সাবজেক্ট ইচ অফ দ্য স্টুডেন্টস রয়েছে, ছাত্রদের মধ্য থেকে, অনেকগুলো ছাত্রর মধ্য থেকে প্রত্যেক ছাত্র এক এক করে। তো ইচ যদি কোনো সেন্টেন্সে বসে তাহলে তারপরে যে ভার্বটা হবে, এই ভার্বটা মাস্ট বি ট্রিটেড অ্যাজ এ সিঙ্গুলার ফর্ম, নট প্লুরাল ফর্ম। অর্থাৎ এখানে যে ভার্বটি বসবে এই ভার্বটা প্লুরাল ফর্মে বসবে না, সিঙ্গুলার ফর্মে এটাকে বসতে হবে। সঙ্গত কারণে
আমরা এখানে যে বিষয়টা দেখছি যে এখানে আর রয়েছে, এই আরটা হচ্ছে প্লুরাল ফর্ম, কিন্তু আমরা সেন্টেন্স যখন কারেকশন করেছি তখন কিন্তু ইজ দিয়েছি, অর্থাৎ ইজ অফ দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবল ফর দেয়ার ওন ওয়ার্ক। ছাত্রদের মধ্য থেকে প্রত্যেক ছাত্র হয় দায়ী ফর দেয়ার ওন ওয়ার্ক, তাদের নিজের কাজের জন্য তারা দায়ী। তো এখানে আমরা দেখলাম যে আর রয়েছে, এই আরটা হচ্ছে প্লুরাল ফর্মকে নির্দেশ করছে, কিন্তু আমাদের সূত্র হচ্ছে যখন সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার ফর্মকে নির্দেশ করবে তখন ভার্ব হবে সিঙ্গুলার। সো আমরা কিন্তু এই আরটাকে আমরা কোনো অবস্থাতে সিলেক্ট করতে পারছি না, কারণ এই সেন্টেন্সের যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টটা কিন্তু আলটিমেটলি কি করছে, এটা সিঙ্গুলার ফর্মকে নির্দেশ করছে। তাই আমরা এখানে এই যে ইজ, এটা দিয়ে এই সেন্টেন্সটাকে কিন্তু আমরা কারেক্ট করেছি, অর্থাৎ ইচ অফ দ্য স্টুডেন্টস ইজ রেসপন্সিবল ফর দেয়ার ওন ওয়ার্ক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে কিন্তু আমরা সিলেক্ট করেছি কি, আমরা বাছাই করেছি যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট এবং ভার্ব এগ্রিমেন্ট, এই ভার্বের অবস্থার উপরে ভিত্তি করে এর ভাবটা বসাতে হবে সাবজেক্টের উপরে ভিত্তি করে। সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, রুলস রয়েছে, তাহলে সিঙ্গুলার ফর্মকে নির্দেশ করলে ভার্ব হবে সিঙ্গুলার, এবং এটা প্লুরাল ফর্মকে নির্দেশ করলে ভার্ব হবে প্লুরাল। যাক, তো আমরা এখন বি বিটাকে দেখব। এখানে তাহলে আমরা এর উপরে কথা বললাম এবং রুলস এর উপরেই কিন্তু আমরা এই সেন্টেন্সটিকে কারেকশন করার চেষ্টা করেছি। এখন আমরা বি সম্পর্কে কথা বলবো, দেখি বি এর মধ্যে সেন্টেন্সটা কিভাবে তুলে ধরা হয়েছে। আমরা কিন্তু এটা আলটিমেটলি শেষ করেছি। তো এখন বি, রিমা টোল্ড হিজ ওয়াইফ, রামা রামা টোল্ড হিজ ওয়াইফ, রামা তার ওয়াইফকে বলেছিল, তার স্ত্রীকে বলেছিল, হি উড নট মাইন্ড স্ট্যান্ডিং অ্যান্ড ইট দ্য ডিনার, উড নট মাইন্ড স্ট্যান্ডিং অ্যান্ড ইট দেয়ার ডিনার। তো এখানে দেখেন, রিমা টোল্ড হিজ ওয়াইফ, হি উডেন্ট হি উডেন্ট মাইন্ড স্ট্যান্ডিং অ্যান্ড ইট দ্য ডিনার। এখন এখানে যে সেন্টেন্সটি করা হয়েছে এই সেন্টেন্সটি কিন্তু দুইটা অংশ রয়েছে। এটা হচ্ছে আপনার প্রথম অংশ রয়েছে রিমা টোল্ড হিজ ওয়াইফ, এবং দ্বিতীয় অংশ রয়েছে হি উড নট মাইন্ড স্ট্যান্ডিং অ্যান্ড ইট দ্য ডিনার। তো এখানে দ্বিতীয় অংশ যেটা রয়েছে এই অংশে কিন্তু একটা ফাইনাইট ভার্ব আলটিমেটলি এখানে রয়েছে। এই যে ফাইনাইট ভার্বটা কিন্তু আমাদের এখানে রয়েছে, এই ফাইনাইট ভার্ব। তো আমাদের এই সেন্টেন্সটির মোট তিনটা অংশ। একটা হচ্ছে এই যে রেমা টোল্ড হিজ ওয়াইফ, একটা অংশ। এখান থেকে এই যে টোটালটা মিলে আর একটা অংশ, অর্থাৎ এটা ন্যারেশনের মতো করে সাজানো হয়েছে, এবং এর মধ্যবর্তী স্থানে আবার আমাদের আরো এই যে একটা অংশ, এবং এখান থেকে এই যে আর একটা অংশ এখানে সাজানো হয়েছে। তো আমরা এখানে যে বিষয়টা লক্ষ্য করছি যে হি উড নট মাইন্ড স্ট্যান্ডিং অ্যান্ড ইটিং দ্য ডিনার। তো এখানে অ্যান্ড কনজাংশন দিয়ে এই সেন্টেন্সটাকে, দ্বিতীয় সেন্টেন্সটার মধ্যে অ্যান্ড কে কনজাংশন করা হয়েছে। সঙ্গত কারণে এই সেন্টেন্সের পূর্ববর্তী অ্যান্ড কনজাংশনের পূর্ববর্তী অংশে একটা সেন্টেন্স রয়েছে এবং পরবর্তী অংশে আরো একটা সেন্টেন্স রয়েছে, এবং এই পরবর্তী অংশে ইট দ্য ডিনার, এখানে কিন্তু সাবজেক্ট লেখা হয়নি। তো এখানে সাবজেক্টটা যেহেতু হি সাবজেক্ট, সেহেতু এখানে সাবজেক্ট লেখার আর কোনো প্রয়োজন আসে না। অর্থাৎ এখানে এই হিটা হচ্ছে এই সেন্টেন্সের সাবজেক্ট, সঙ্গত কারণে এখানেও হি সাবজেক্ট হিসেবে আসবে। যখন একটি কম্পাউন্ড সেন্টেন্সে দুইটা সাবজেক্ট এক থাকবে, অর্থাৎ একই রকম দুটো সাবজেক্ট থাকবে, তখন আমরা প্রথম অংশে সাবজেক্ট বসিয়েছি হি, এবং দ্বিতীয় অংশের সাবজেক্টটাকে আমরা বসাবো না, মূল ভাগ থেকে শুরু করে শেষ পর্যন্ত বসাবো। তো আলটিমেটলি এখানে আমাদের যে মূল ভার্বটা রয়েছে এটা কিন্তু ইট, এই যে এইটা হচ্ছে আমাদের মূল ভার্ব, এবং এখানে এই যে স্ট্যান্ডিং শব্দটা এটা কিন্তু মূল ভার্ব। সো আমরা এখানে স্ট্যান্ডিং রয়েছে, সঙ্গত কারণে এখানে ইট না হয়ে ইটিং হবে, এটাই হচ্ছে বিশুদ্ধ।
এটা হচ্ছে শুদ্ধ। তো আমরা সেন্টেন্সটাকে কি করলাম, হি উড নট মাইন্ড স্টার্নিং অ্যান্ড ইটিং দ্য ডিনার। এখন কিন্তু এখানে আমরা এই যে যেমন স্টার্নিং রয়েছে, ইট এর পূর্বে যেমন স্টার্নিং রয়েছে, ঠিক তেমনি আমরা এই যে অ্যান্ড এর পরে এটা হচ্ছে মূল ভার্ব, ফাইনাইট ভার্ব। যেহেতু সেন্টেন্সটি কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে এই ফাইনাইট ভার্ব উভয়ই একই রকম হবে, অর্থাৎ জিরো কন্ডিশনে থাকবে। সঙ্গত কারণে এখানে ফাইনাইট ভার্ব স্টার্টিং হয়েছে, তাই আমরা দ্বিতীয় অংশ অর্থাৎ দ্বিতীয় সেন্টেন্সটিতে এন্ড এর পরে ফাইনাইট ভার্ব কিন্তু ইট না রেখে ইটিং দিয়েছে। এটাই হচ্ছে সূত্র। তো এরপরে সি নাম্বারে আরো একটি কারেকশন দেখা যাচ্ছে, ইফ দ্য ক্যাব উড হ্যাভ স্টার্টেড অন টাইম, শি উড হ্যাভ রিচড অফিস অন টাইম। যদি ক্যাব আসতো ঠিক সময়ে, হ্যাভ স্টার্টেড অন টাইম শুরু করতো ঠিক সময়ে, তাহলে শি উড হ্যাভ রিচড অফিস অন টাইম, তাহলে সে পৌঁছাতে পারতো ঠিক সময় মতো তার অফিস। ইফ দ্য ক্যাব হ্যাড স্টার্টেড অন টাইম, শি উড হ্যাভ রিচড অফিস অন টাইম। তো এখানে আমরা দুইটা অংশ পেয়েছি ইফ যুক্ত সেন্টেন্সের, এবং সেন্টেন্সটি হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। যেহেতু ইফ, হোয়েন, সিন্স এরকম ধরনের কিছু কনজাংশনের সম্পৃক্ত থাকলে আমরা সেন্টেন্সটিকে কমপ্লেক্স বলি। তো ইফ দ্য ক্যাব উড হ্যাভ স্টার্টেড অন টাইম, উড হ্যাভ রয়েছে, ইফ দ্য ক্যাব হ্যাড স্টার্টেড অন টাইম, অর্থাৎ ইফ যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে পরের অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ এবং ভার্বের ভার্ব থ্রি বসবে, এটাই হচ্ছে রুল। তো ইফ যুক্ত সেন্টেন্সটা আমরা যদি পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসি, ইফ দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স এড উইথ ইফ, যদি আমরা ইফ যুক্ত সেন্টেন্সটিকে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে নিয়ে আসি, তাহলে পরের অংশে উড হ্যাভ, এই উড হ্যাভটাকে আমরা সঠিক বলে ধরে নেব। এই যে উড হ্যাভ, এটাকে আমরা সঠিক বলে ধরে নেব। উড হ্যাভ রেজড, উড হ্যাভ রেজড। ইফ দ্য পার্ট অফ দিস সেন্টেন্স ইজ ট্রিটেড অ্যাজ এ পাস্ট ইনডেফিনিট, অর্থাৎ সরি পাস্ট পারফেক্ট, তো এই অংশটাকে আমরা পাস্ট পারফেক্ট পেয়েছি, অর্থাৎ এটাকে আমরা পাস্ট পারফেক্ট করে নিয়েছি, কিন্তু আলটিমেটলি এটাকে কি করেছি, পাস্ট পারফেক্ট করেছি। এই যে এখানে ছিল উড হ্যাভ স্টার্টেড, আমরা সেটাকে চেঞ্জ করে কি হ্যাড স্টার্টেড অর্থাৎ পাস্ট পারফেক্ট করেছি। এবং এই পাস্ট পারফেক্ট এইটা ইফযুক্ত সেন্টেন্সে থাকার কারণেই আমরা পরবর্তী অংশে উড হ্যাভ বা কুড হ্যাভ এবং ভার্ব থ্রি, আমরা এই রুলসটাকে ফলো করেছি। দেখেন, ইফ দ্য ক্যাব হ্যাড স্টার্টেড অন টাইম, শি উড হ্যাভ রিচড অফিস অন টাইম। যদি আসতো তাহলে পৌঁছাতে পারতাম, অর্থাৎ একটি পাস্ট পারফেক্ট টেন্স এবং অন্যটি ফিউচার ইন পাস্ট। তো আমরা এভাবে এই সেন্টেন্সটিকে কারেকশন করতে পারি। তো যাক, আমরা সেন্টেন্স কারেকশন দেখলাম। এখানে বোধ হয় এ বি সি তিনটে আমরা কারেকশন এখানে পেয়েছি, এই তিনটা কারেকশন আমরা এখানে লক্ষ্য করেছি। তো এখন আমরা চেঞ্জিং সেন্টেন্স দেখব, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে দেখা যায় প্রায়, অর্থাৎ ট্রান্সফরমেশন যেটাকে বলা হয়, ট্রান্সফরমেশনটা আমরা এখন দেখব। দেখি ট্রান্সফরমেশনটা আমাদের এখানে কেমন আসছে। তো আমরা এক নাম্বার দেখছি, অল দ্য স্টুডেন্টস হ্যাভ অ্যাসেম্বলড ইন দ্য এক্সাম হল। অ্যাসার্টিভ সেন্টেন্স আছে এটা, নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব আমরা সেন্টেন্সটাকে। তো আমাদের এখানে সব থেকে সহজ হচ্ছে এই যে, যখন কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা ইন্ট্রোগেটিভ করব, তখন অক্সিলারি ভার্বটাকে আমরা সাবজেক্টের পূর্বে ব্যবহার করলেই এটা হয়ে যাবে। দেখেন, এখানে অক্সিলারি ভার্ব কিন্তু হ্যাভ, অক্সিলারি ভার্ব কোনটা, হ্যাভ, হ্যাভ হচ্ছে অক্সিলারি ভার্ব। তো আমরা দেখি,
দেখেন এই যে হ্যাভ আছে এখানে, হ্যাভটা হচ্ছে অক্সিলারি। তো হ্যাভ অল দ্য স্টুডেন্টস, এখানে কি হ্যাভ যদি আমরা সাবজেক্টের পূর্বে নিয়ে আসি তাহলে এটাই ইন্ট্রোগেটিভ হয়ে যাবে। কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে সেন্টেন্সটিকে আমরা নেগেটিভ ইন্ট্রোগেটিভ করব। এবং সেন্টেন্সটি আছে কোন ভাবে? সেন্টেন্সটি আছে কিন্তু আলটিমেটলি কি সে এই যে অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে। তো আমরা জানি নেগেটিভ কোন সেন্টেন্সকে নেগেটিভ ইন্ট্রোগেটিভ করতে গেলে আমরা সেন্টেন্সটি যদি অ্যাফার্মেটিভ থাকে, অর্থাৎ ইফ দ্য সেন্টেন্স ইজ স্টেটেড অ্যাজ অ্যাফার্মেটিভ, দেন ইট উইল বি চেঞ্জড ইনটু নেগেটিভ, তখন আমরা এটাকে নেগেটিভ করব। আর যদি সেন্টেন্সটি নেগেটিভ থাকে তাহলে এটাকে আমরা অ্যাসার্টিভ করব, এটাই হচ্ছে রুলস। এবং ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের রুলস অনুযায়ী সেন্টেন্সের মধ্যে আমরা কি করব, সাবজেক্ট, সরি, সাবজেক্টের পূর্বে আমরা অক্সিলারি ভার্বটাকে ব্যবহার করব। তো এখানে আমরা কি করেছি, হ্যাভেন্ট, হ্যাভ ছিল, আমরা হ্যাভের সাথে কিন্তু নট যোগ করেছি। হ্যাভেন্ট অল দ্য স্টুডেন্টস অ্যাসেম্বলড ইন দ্য এক্সাম হল, নোট অফ ইন্টারোগেশন ইজ ইনসার্টেড at the end point of the sentence, সেন্টেন্সের পরে আমরা কিন্তু একটা নোট অফ ইন্টারোগেশন ব্যবহার করেছি। এবং এখানে আমরা দেখছি যে সেন্টেন্সটি আলটিমেটলি নেগেটিভ ইন্টারোগেটিভ হয়ে গেছে। তাহলে ওই সেন্টেন্সটি অক্সিলারি ভার্বটা আমরা সেন্টেন্সের সাবজেক্টের পূর্বে নিয়ে আসবো এবং পরবর্তীতে আমরা সাবজেক্টটা স্থাপন করব, এরপরে বাকি অংশ করব। এরপর আমরা সর্বশেষ যেটি করব, নোট অফ ইন্টারোগেশনটা দিব। তাহলে সেন্টেন্সের এখন কিন্তু কোনো পরিবর্তন, অর্থের কোনো পরিবর্তন হয়নি। সেন্টেন্স কিন্তু তার স্ট্রাকচারের দিক দিয়ে পরিবর্তন করে ফেলেছে, কিন্তু অর্থগত দিক যদি আমরা খেয়াল করি তাহলে কিন্তু এখানে কোনো পরিবর্তন লক্ষণীয় নয়। তো আমাদের সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ ইন্ট্রোগেটিভ হয়ে গেল। তো আমরা এ নাম্বার দিয়ে কথা বললাম, এখন আমরা বি, অর্থাৎ আরো একটি চেঞ্জিং সেন্টেন্স দ্য ট্রান্সফরমেশনের উপরে আমরা কথা বলবো। এটি এ উপরে কথা বললাম, আমরা এখন বি কে নিয়ে কথা বলবো। দেখেন, হ্যাভেন্ট ইউ বিন ওয়েটিং ফর কোয়াইট সাম টাইম, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স রয়েছে এই সেন্টেন্সটি। আমরা এই সেন্টেন্সটাকে ইন্ট্রোগেটিভ থেকে অ্যাসার্টিভ করব। এখন আমাদের কি করতে হবে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্সকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে কিন্তু এই সেন্টেন্সটিকে আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সটিকে যদি আমরা অ্যাসার্টিভ করতে চাই তাহলে এই সেন্টেন্সটিকে আমরা প্রথমে সাবজেক্ট নিয়ে আসবো। তো আমরা এখানে দেখি সাবজেক্ট কোনটি। তো এই সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট রয়েছে ইউ। সাবজেক্ট কি? ইউ। আমরা দেখি এই ইউ, ইউটা হচ্ছে সাবজেক্ট। এরপরে হ্যাভ বিন অক্সিলারি ভার্ব, এরপরে হচ্ছে এই যে ওয়েটিং শব্দটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা মূল ভার্ব। তো আমরা এই যে সাবজেক্টে ইউটাকে কিন্তু আমরা কি করব, ইউটাকে কিন্তু আমরা প্রথমে সেট করব, অর্থাৎ ইউ আমরা নিয়ে আসলাম প্রথম। এরপরে আমরা সাবজেক্টের পরে অক্সিলারি ভার্বকে নিয়ে আসবো। এই যে ইউটা হচ্ছে এই যে সাবজেক্ট, তারপরে আমরা কি করেছি দেখেন, এরপরে আমরা অক্সিলারি ভার্বকে নিয়ে আসছি, এই অক্সিলারি ভার্ব। এরপরে হচ্ছে আমাদের ফাইনাইট ভার্ব, অর্থাৎ মূল ভার্ব, এই যে ওয়েটিং, এই যে ওয়েটিং মূল ভার্ব। এরপরে আমরা বাকি অংশটা বসিয়ে দেব, অর্থাৎ ইউ হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর কোয়াইট সাম টাইম, অ্যাসার্টিভ হয়ে গেল। এখন হিয়ার ইজ দ্য অ্যাসার্টিভ সেন্টেন্স ডিপেন্ডিং অন দ্য ইন্ট্রোগেটিভ সেন্টেন্স, অর্থাৎ ইন্ট্রোগেটিভ সেন্টেন্সটাকে কিন্তু আমরা অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তরিত করলাম। এবং সর্বশেষ যে পজিশন সেটি কিন্তু আমরা এখানে নোট অফ ইন্ট্রোগেশনটাকে চেঞ্জ করে আমরা এখন কি করেছি, এটাকে কিন্তু আলটিমেটলি একটা ফুল স্টপ দিয়েছি। দেখেন এখন সেন্টেন্সটি অ্যাসার্টিভ হয়ে গেল। এরপর আমরা সি নাম্বার দেখব, ফলোইং দ্য ট্রায়াল, ফলোইং দ্য ট্রায়াল উই রিচড আওয়ার ডেস্টিনেশন, উই রিচড আওয়ার ডেস্টিনেশন, সেন্টেন্সটি অ্যাসার্টিভ। এটাকে আমরা কম্পাউন্ড সেন্টেন্স করব, সিম্পল, কম্পাউন্ড এবং কমপ্লেক্স এই জাতীয় সেন্টেন্স। তো আমরা এখানে যে সেন্টেন্সটি পেয়েছি এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সটাকে আমরা কি করব, কম্পাউন্ড তৈরি করব। তো আমরা জানি যখন কোনো সেন্টেন্সে ভার্ব ওয়ান প্লাস আইএনজি দিয়ে শুরু হয় তখন আমরা সেই সেন্টেন্সটিকে একটি সাবজেক্ট নিয়ে আসার চেষ্টা করি। আমাদের এই সেন্টেন্সের
শেষ অংশটা কিন্তু এখানে যেটা আমরা দেখছি, অর্থাৎ সেন্টেন্সের মধ্যে কয়টা অংশ রয়েছে, দুইটা অংশ কিন্তু সেন্টেন্সের মধ্যে রয়েছে। এই দুইটা অংশের মধ্যে এই যে ফলোয়িং দ্য ট্রায়াল, এই একটি অংশ, এবং ওই রিচড আওয়ার ডেস্টিনেশন, এই হচ্ছে আর একটি অংশ। এই দুটো অংশ মিলে সেন্টেন্সটি কিন্তু অ্যাসার্টিভ। তো আমরা যদি ভার্ব ওয়ান প্লাস আইএনজি যুক্ত কোনো সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কম্পাউন্ড করতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, একটি সাবজেক্ট নিয়ে আসতে হবে প্রথম। তো প্রথমে আমাদের দেখব যে এই সেন্টেন্সের মধ্যে মূল সাবজেক্ট কে রয়েছে, সেটাকে আমরা খুঁজে বের করব, এবং সেই সাবজেক্টটাকে আমরা কিন্তু এখানে সাবজেক্ট হিসেবে নিয়ে আসবো। দেখুন উই রয়েছে এখানে সাবজেক্ট। তো এই উইটাকে কিন্তু আমরা আলটিমেটলি এখানে নিয়ে আসছি, উই। এবং আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে পরবর্তী যে অংশটা, অর্থাৎ মূল যে অংশটা রয়েছে সেন্টেন্সের, এটি কোন টেন্স। তো আমরা দেখছি উই রিচড আওয়ার ডেস্টিনেশন, এই সেন্টেন্সটি হচ্ছে পাস্ট টেন্স, অর্থাৎ পাস্ট, অর্থাৎ ভার্ব টু তে ব্যবহার করা হয়েছে এর ফাইনাইট ভার্ব। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে যে অংশটি ভার্ব ওয়ান প্লাস আইএনজি আছে, এটাকে আমরা সাবজেক্টের পরে ভার্ব টু পজিশনে নিয়ে আসবো, অর্থাৎ ফলোইংটাকে ফলো আউট করবো, ফলো ইট। তো আমরা ফলো আউট করেছি, দেখেন, ফলো ইট দ্য ট্রাইড। এরপরে আমরা অ্যান্ড যোগ করেছি। কেন? প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত কোনো সেন্টেন্সকে যদি আমরা, অ্যাসার্টিভ সেন্টেন্সকে যদি আমরা ইম্পারেটিভ করতে যাই, তাহলে কনজাংশন অ্যান্ড আসবে, এটা সূত্র, রুলস। তো অ্যান্ড যোগ করেছি। এবং আমরা আরো একটি বিষয় এখানে লক্ষণীয় যে, যদিও এখানে উই রয়েছে, বাট এই অ্যান্ড এর পরে কিন্তু এখানে কোনো সাবজেক্ট ব্যবহার করা হয়নি। কারণ কি? যখন কোনো কম্পাউন্ড সেন্টেন্সের মধ্যে দুইটা সাবজেক্ট, একই ব্যক্তি বা বস্তু থাকবে, তখন আমরা প্রথম যে সাবজেক্টটি রয়েছে, ওই সাবজেক্টটিকে আমরা রাখবো প্রথম সেন্টেন্সে, এবং দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু আমরা উঠিয়ে দেব, যেহেতু সেন্টেন্স দুটোর সাবজেক্ট এক। তাহলে উই ফলোড দ্য ট্রায়াল অ্যান্ড রিচড আওয়ার ডেস্টিনেশন। আসলে সেন্টেন্সটি ছিল উই রিচড আওয়ার ডেস্টিনেশন, কিন্তু আমরা ওইটাকে উঠিয়ে দিয়েছি, এবং এখানে ডেস্টিনেশন শব্দ, সরি, এখানে রিস্ট শব্দটা ব্যবহার করেছি, এবং আওয়ার ডেস্টিনেশন যেভাবে ছিল একই অবস্থায় এখানে রয়েছে। তো আমরা এখন দেখি, তিনটা কিন্তু আমরা কি করেছি, চেঞ্জিং এর উপরে কথা বললাম। তো এখন আমরা ভিন্ন ধর্মী আরো একটি গ্রামাটিক্যাল আইটেমের দিকে যাব। এখানে কিন্তু আমাদের রয়েছে কমপ্লিটিং সেন্টেন্স। আমরা সেন্টেন্সের একটা অংশ থাকবে, এটা প্রায়ই আপনাদের পরীক্ষায় আসতে দেখা যায়। আমাদেরকে ওই সেন্টেন্সের অংশের উপরে ভিত্তি করে অবশিষ্ট অংশটাকে আমাদের তৈরি করতে হবে। তো এখানে হি টক্স, সে কথা বলে, হি টক্স, সে কথা বলে। তাহলে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেহেতু সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ভার্বের শেষে যুক্ত হয়েছে, হি টক্স অ্যাজ ইফ, এজ ইফ, হি নিউ, অ্যাজ ইফ ডট ডট রয়েছে এখানে। তো আমরা দেখেন একটা সূত্র দেখছি এখানে, আমাদের ইয়েলো কালার করা রুল টু, অ্যাজ ইফ অবলিক অ্যাজ দো, এমন যে, এর অর্থটা কি, এমন যে, অর্থাৎ এমন যে, এই সেন্টেন্সটিকে আমরা কি করব, এমন যে এর অর্থ। তো অ্যাজ ইফ এবং অ্যাজ দো। এখন আমরা as if, আমাদের সূত্র রয়েছে, দেখেন, অ্যাজ ইফ, অ্যাজ দো, অর্থ কি, এমন যে। তো এখানে আমাদের স্ট্রাকচার রয়েছে, দেখেন, এই যে স্ট্রাকচারটি আমরা একটু দেখব। এই যে স্ট্রাকচার রয়েছে প্রেজেন্ট টেন্স, এজ ইফ অবলিক অ্যাজ দো, সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে আমরা প্রথম অংশটা প্রেজেন্ট টেন্স বললো, প্রেজেন্ট টেন্সে থাকলো, তারপরে অ্যাজ ইফ এবং অ্যাজ দো যুক্ত থাকলো, এরপরে দ্বিতীয় অংশে আমরা সাবজেক্টে নিয়ে আসবো, প্লাস ভার্ব টু এখানে ব্যবহার করব। তারপরে আমরা
অবজেক্ট নিয়ে আসছি এখানে। তো এখানে আমরা কি করেছি দেখেন, হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, হি নিউ এভরিথিং। তবে কম্পিউটিং এর ক্ষেত্রে সর্বদাই মনে রাখতে হবে যে কম্পিউটিং করার সময় আমরা কোনো অবস্থাতে অর্থের সাথে কোনো ধরনের সমঝোতা করব না। অর্থাৎ অর্থ যদি সঙ্গতিপূর্ণ না হয় তাহলে কিন্তু কম্পিউটিং হবে না। অর্থকে অবশ্যই সঙ্গতিপূর্ণ বা যুক্তিসঙ্গত হতে হবে। যেমন যেমন আমরা এক্সাম্পল বি তে গেলাম, শি স্পোক অ্যাজ ইফ, শি স্পোক সে কথা বলে, অ্যাজ ইফ শি হ্যাড নোন এভরিথিং। স্পোক রয়েছে এখানে। তো স্পোকটা আমরা একটু খেয়াল করি, এখানে প্রথম অংশে রয়েছে টক্স। প্রথম অংশে কি আছে? টক্স। এই যে প্রথম অংশ টক্স, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, সঙ্গত কারণে আমরা পরের অংশে কি করেছি, নিউ লিখেছি। দেখেন প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশটা সাবজেক্ট প্লাস ভার্ব টু আমরা লিখেছি। বাট এখানে দেখেন শি স্পোক, প্রথম অংশটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট, সঙ্গত কারণে এর শেষ অংশটা কিন্তু হ্যাড নোন আমরা করেছি, অর্থাৎ পাস্ট পারফেক্ট করেছি। অর্থাৎ অ্যাজ ইফ এবং অ্যাজ গো যুক্ত সেন্টেন্সের প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে আমরা পরের অংশে সাবজেক্ট প্লাস ভার্ব টু করব অর্থের সাথে সঙ্গতি রক্ষা করে, এবং প্রথম অংশ যদি পাস্ট পারফেক্ট টেন্স হয়, সরি পাস্ট ইনডেফিনিট হয়, তাহলে আমরা পরের অংশটা পাস্ট পারফেক্ট করব। প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনিট, পরের অংশ পাস্ট ইনডেফিনিট। প্রথম অংশ পাস্ট ইনডেফিনিট, পরের অংশ হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। এই হচ্ছে রুলস। তো পাস্ট টেন্স অ্যাজ হি পাবলিক অ্যাজ দো, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, ওয়ার সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস অবজেক্ট। তো আমরা এখানে যে বিষয়টি দেখছি, যে বিষয়টি এখানে দেখছি দেখেন, নাম্বার সি, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো, লেস্ট পাছে ভয় হয়। তো এখানে লেস্ট যুক্ত সেন্টেন্সের সাবজেক্ট প্লাস শুড অবলিক মাইট এই ধরনের ওয়ার্ড বা ওয়ার্ড দিয়ে আমাদের সেন্টেন্সটাকে কি করতে হবে, কমপ্লিট করতে হবে। তবে মনে রাখতে হবে সেন্টেন্স যেন অর্থের সাথে সাংঘর্ষিক না হয়। অফ ফাস্ট হাঁটু দ্রুত, লেস্ট পাছে ভয় হয়, যাতে না, নতুবা। অর্থাৎ অফ ফাস্ট দ্রুত হাঁটো, লেস্ট নতুবা ইউ শুড মিস দ্য ট্রেন। দেখেন অফ ফাস্ট এবং লেস্ট থাকলে আমরা পরবর্তী অংশে যে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব অন করব। এরপর আমাদের ডি নাম্বারে রয়েছে দেখেন, আই রোট ডাউন হার অ্যাড্রেস ইন কেজ, অর্থাৎ ইন কেজ, ইন কেজ এবং লিস্ট এই দুটো সূত্র একই। এ সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান ব্যবহার করতে হবে। অর্থাৎ আই হ্যাভ বট এ চিকেন, আই হ্যাভ বট এ চিকেন ইন কেজ, রাজ শুড স্টে ফর লাঞ্চ। তো এখানে আমরা দেখছি যে এই সেন্টেন্সটি মধ্যে ইনকেজ যুক্ত হয়েছে, এবং নাম্বার সি তে কিন্তু লেস্ট যুক্ত হয়েছে, এবং নাম্বার ডি তে ইনকেজ যুক্ত হয়েছে। উভয় ক্ষেত্রে আমরা সেন্টেন্সটাকে কিন্তু পরবর্তী অংশ সাবজেক্ট প্লাস শুড অথবা সাবজেক্ট প্লাস মাইট এই ধরনের ওয়ার্ড দিয়ে আমরা সেন্টেন্সটাকে কারেকশন করার চেষ্টা করেছি। তো এরপর আমরা দেখি আরো একটি, এখানে আমরা কম্পিটিটিভ দেখছি, হার্ডলি হ্যাড দ্য টিচার এন্টার্ড দ্য ক্লাসরুম। হার্ডলি হ্যাড, এখানে হার্ডলি হ্যাড যখন সেন্টেন্সের মধ্যে থাকবে তখন ডট ডট হোয়েন ব্যবহার করতে হবে, এবং যে সেন্টেন্সের সাথে হোয়েন যুক্ত হবে ওই সেন্টেন্সটি পাস্ট ইনডেফিনিট টেন্স হবে। ওই সেন্টেন্সটি কি হবে, পাস্ট ইনডেফিনিট টেন্স। অর্থাৎ প্রথম অংশ হার্ডলি হ্যাড এবং দ্বিতীয় অংশ যে হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস পাস্ট অর্থাৎ ভার্ব টু ব্যবহার করতে হবে। হার্ডলি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি,
প্লাস অবজেক্ট, আর বিফোর অবলিক হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস এক্সটেনশন, এটা হচ্ছে সূত্র। অ্যাকর্ডিংলি স্কার্সলি হ্যাড দ্য টিচার সিন দ্য স্টুডেন্ট, ও সেম সূত্র ফলো করি। তো এরপর আমরা জি, বার্লি হ্যাড আর্থর। বার্লি হ্যাড, বার্লি হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থ্রি প্লাস অবজেক্ট, হোয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব টু প্লাস অবজেক্ট, সেম রুল কিন্তু এখানে অ্যাড হয়েছে। তো এরপর আমরা দেখি আমাদের, তো আমরা আজকে ক্লাস কিন্তু বেশ কিছু কারেকশন দেখেছি। তারপরে আমরা কি করেছি, সেন্টেন্স কারেকশনের পরে আমরা কিছু ট্রান্সফরমেশন দেখলাম, এবং ট্রান্সফরমেশনের পরে অর্থাৎ চেঞ্জিং, চেঞ্জিং এর পরে আমরা কিছু কমপ্লিট সেন্টেন্স দেখলাম। তো এই সেন্টেন্সগুলো আপনারা প্র্যাকটিস করবেন, এবং প্র্যাকটিস করলে অনুরূপ সেন্টেন্স আপনাদের পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি। এবং আপনাদের পরীক্ষায় কিন্তু গ্রামাটিক্যাল আইটেমে 60 মার্কসের পরীক্ষা যেখানে হবে, সেখানে গ্রামাটিক্যাল আইটেমে প্রায় 20 থেকে 25 মার্কস এখানে ইনক্লুড করা হবে। এবং এখানে কিন্তু গ্রামাটিক্যাল আইটেম কোনোটাকে স্লেট করে দেওয়া হয়নি, যে কোনো ধরনের গ্রামার থেকে আপনাদের প্রশ্ন আসতে পারে। তো আমরা আগামী ক্লাসে চেষ্টা করব একটা কমপ্লিট মডেল আপনাদের সামনে উপস্থাপন করা। ঠিক 60 মার্কস যেভাবে পরীক্ষা হবে, এই পরীক্ষার মানসম্মত একটি মডেল আগামী